जय हिंद बंधुरा सुपर ट्रेडार्स इंडिया यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो आजकेर भिडियोटी भीषण भीषण इम्पोर्टेंट, प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबेन। तो कथाय आछे ना, शेयाने शेयाने टक्कर। वर्ल्ड वाइज जीडीपी यदि आमरा देखी ताहले एक नम्बर जीडीपी माने विश्वेर एक नम्बर इकोनमी के आछे सेटा हच्छे आमेरिका एबं द्वितीय इकोनमी के आछे सेटा हच्छे चायना। एबार এই ডোনাল্ড ট্রাম্প এত কিছু খেলা দেখালো, সমস্ত খেলা মানে দেখিয়ে নিজের জালে নিজেই ফেসে গেল শেষ পর্যন্ত। তো যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন সেটা তো চায়নার প্রেসিডেন্টের ছবি, সেটা সবাই জানেন এবং খবরটাও আশা করি সবাই জানতেই পেরে গেছেন। তো এটা মূল বিষয় না, সমস্ত পুরো ব্যাপারটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক কিছুই কভার করব, পুরো ডিটেলসে বুঝতে হবে ব্যাপারগুলো। তো মোটামুটি ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়ে দিয়েছে সমস্ত জায়গাতে। ট্যারিফ বসিয়ে দেওয়ার পরে হঠাৎ করে চায়না একটা ডিসিশন নিয়ে নিয়েছে, ঠিক আজকে আমাদের মার্কেটটা ক্লোজ হয়ে যাওয়ার পরেই। ঠিক আছে, এইবার আমাদের মার্কেটটা চলাকালীন যদি এই মানে বিজ্ঞপ্তিটা চলে আসতো তাহলে হয়তো বা আমাদের মার্কেট আরও কিছুটা নেগেটিভ সংকেত দেখাতে পারতো, কিন্তু যেহেতু মার্কেট আমাদের ক্লোজ হয়ে গেছে যার কারণে এটা হয়েছে। তো পুরো ব্যাপারটাই ডিসকাস করব। তো গতকাল আমি কিছু পজিটিভ পয়েন্ট বলেছিলাম আমাদের মার্কেটের জন্য। তো পজিটিভ পয়েন্টগুলো এখনও অ্যাভেলেবেল, কিন্তু গ্লোবালি এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে অল ওয়ার্ল্ড জুড়ে, অল ওয়ার্ল্ডে যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। সেক্ষেত্রে মানে মার্কেটে তো দু ধরনের পাবলিক থাকে, একটা হচ্ছে বুল, একটা বিয়ার। তো মোটামুটি মার্কেটটা বিয়ারদের কবজাতেই ছিল। এবার বিয়াররা আরও সাহস পেয়ে গেছে মার্কেটটাকে, মানে গ্লোবালি এত নেগেটিভ নিউজ এবং চারিদিকে পুরো অল ওয়ার্ল্ডের ইন্ডেক্স ডাউন, সুতরাং সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটকে নিচে নিয়ে আসা কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, চায়না প্রেসিডেন্ট হঠাৎ করে কি ঘোষণা করে দিল, ডে আফটার ট্রাম্প ট্যারিফ অর্ডার চায়না হিটস ব্যাক উইথ 34% tariff on all US products, blocks 16 American entries। মানে চায়না সেকেন্ড ইকোনমি, চায়নাও এখন ইউএসের ওপরে 34% ট্যারিফ বসিয়ে দিল। তার মানে একটা ট্রেড ওয়ার শুরু হয়ে গেল বলতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইজ একটা ট্রেড ওয়ারের সূচনা। ঠিক আছে, দ্বিতীয় ইকোনমি। এছাড়া এবার ইউএসের সাথে আরও বড় মাত্রায় আদান প্রদান যত দেশের হয়, এবার যদি এই চায়নার দেখা দেখি আরও বেশ কয়েকটি বড় বড় দেশ তারাও যদি এই সেম অ্যাকশানটা নিয়ে নেয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং আমেরিকা রিসেশনে অলরেডি মানে চলে যাবে, এরকম আমেরিকারই প্রচুর সংস্থা অলরেডি বলে দিয়েছে, তারা প্রেডিক্ট করছে। এবং যে মাত্রায় ডোনাল্ড ট্রাম্প যা কিছু শুরু করেছে তাতে আমেরিকার রিসেশনে যাওয়ার মতো একদম দেখাই যাচ্ছে। ঠিক আছে, এইবার যদি আরও কিছু দেশ এইরকমভাবে অ্যাকশান নিয়ে নেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু কোনো না কোনো একটা দিকে হয়তো সামনে প্রকাশ না করলেও হয়তো বা কোনো একটা জায়গায় একটু হলেও কোণঠাসা হয়ে পড়ছেন। এইবার এর সলিউশন হিসাবে ডোনাল্ড ট্রাম্প যদি আবার কোনো পদক্ষেপ নেয়, এবার ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ, সেই ট্যারিফটা 9 তারিখ থেকে লাগু হবে। চায়না কি করলো, চায়না 34% ট্যারিফটা বসিয়ে চায়নার ডেটটা দিল যে 10 তারিখের মধ্যে। মানে ডোনাল্ড ট্রাম্প যেরকম 9 তারিখ পর্যন্ত একটা আলোচনা সভা খোলা রেখে দিল যে হ্যাঁ আমরা আপনাদের ওপর ট্যারিফ বসালাম, এবার আমাদের সাথে আলোচনা করুন, তারপর আমরা ট্যারিফটা কিছু কমাতেও পারি, এইরকম একটা রাস্তা খোলা রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। তো চায়নাও সেরকমই আরেকটা রাস্তা খোলা রাখলো যে আমরাও আপনাদের ওপর 34% ট্যারিফ বসালাম, সেটা লাগু হবে 10 তারিখ থেকে, আপনাদেরটা লাগু হবে 9 তারিখ, আমাদেরটা লাগু হবে 10 তারিখ, এবং এই 10 তারিখের মধ্যে আমরাও আপনাদের বসার সুযোগ করে দিলাম। সেম একদম যেটা করেছে ডোনাল্ড ট্রাম্প সেটাই চায়না অ্যাকশান নিল। ঠিক আছে, তো এই একটা খবর মোটামুটি ছড়াতেই চারিদিকে মার্কেট যে কটি ইন্ডেক্স মোটামুটি দেখেছিলাম আমি প্রত্যেকটিতে
একটা বড় রেড ক্যান্ডেল দেখা গেছে। সমস্তটাই কভার করব। তার আগে তো ডাউ জোন্সকে কভার করতেই হবে, কারণ ডাউ জোন্সের অবস্থা খুবই খারাপ। আজকে এখন পর্যন্ত মার্কেট চলছে 4% ক্র্যাশ, এবং গতকাল থেকে মোটামুটি আজ পর্যন্ত ইউএস মার্কেট মোটামুটি 7% ক্র্যাশ। এরপর এখনও মধ্যরাত পর্যন্ত চলবে মার্কেট। কত দূর কী হচ্ছে বোঝা মুশকিল। 1 বছরের চার্ট প্যাটার্নটা যদি খুলি ডাউ জোন্সের, তাহলে মোটামুটি 1 বছর ধরে আমেরিকা যতটা প্রফিট কামিয়েছিল পুরোটা শেষ, মোটামুটি বলতেই পারেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প কত ভালো কাজ করছে সেটা আমরা বুঝতেই পারছি। তার সমস্ত কিছু নমুনা আমাদের চোখের সামনে ঘটছে। তো যাই হোক, মোটামুটি ইউএস মার্কেট যেমন ডাউন হয়েছিল গতকাল, এই যে মোটামুটি গতকালকের আমরা যদি ডাউনফল দেখি ইউএস মার্কেটের, তাহলে গতকালকেও মোটামুটি 4% এবং আজকেও 4% এখন চলছে। হ্যাঁ, তো যাই হোক, এবার বাকি গ্লোবালি আমরা যদি দেখি ইন্ডেক্সগুলোকে মোটামুটি, তাহলে ইউএসের ইন্ডেক্সগুলো মোটামুটি এখন তো ডাউন চলছে। তো গ্লোবালি ডাউন চলছে, ডাউ জোন্স ডাউন, S&P 500 ডাউন, নাসড্যাক ডাউন। ইউরোপিয়ান মার্কেট যদি আমরা ফলো করি, তাহলে ফুটসি মোটামুটি 4.5% ডাউন, ক্যাক এটাও মোটামুটি 4.5% ডাউন, ড্যাক্স জার্মানির বাজারও মোটামুটি 5% ডাউন। এশিয়ান মার্কেটের দিকে যদি দেখি, তাহলে গিফট নিফটি সমস্ত জায়গায় ডাউনের পরিমাণটা দেখুন, আর এশিয়ান মার্কেটের ডাউনের পরিমাণটা দেখুন, মোটামুটি 2.5%। ঠিক আছে, নিকেই মোটামুটি 3%। ঠিক আছে, বাকি সমস্ত হ্যাংস্যাং ওপেন হয়নি, তাইওয়ান এখনও ওপেন হয়নি। তো মোটামুটি সব জায়গায় নেগেটিভ। কিন্তু আমাদের ইন্ডেক্সগুলোকে যদি একটু ফলো করি, আমাদের ভারতীয় বাজার, তাহলে নিফটি 1.5% ডাউন। মানে সমস্ত জায়গায় যেমনভাবে ডাউন হয়েছে তার তুলনায় কিন্তু অনেকটা কম। তার মানে বুঝতে পারছেন, তার মানে আমাদের বাজারে কিন্তু প্রেশারটা কম। বাকি সমস্ত ওয়ার্ল্ডের বাজারে প্রেশারটা বেশি আছে, আমাদের বাজারে প্রেশারটা কম আছে। কেন? তার পেছনে পজিটিভ কিছু কারণও আছে। তো নিফটি মোটামুটি 1.5% ডাউন, নিফটি নেক্সট 50 একটু 2.5% মতো পিটাই হয়েছে। নিফটি ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো দারুণ পারফরমেন্স করেছে আজকে, দেখতেই পেয়েছেন। এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, মিড ক্যাপ একটু বড়সড় পিটাই চলেছে আজকে। ঠিক আছে, আর কিন্তু নিফটি 100, নিফটি 200, 500, মিড ক্যাপ, স্মল ক্যাপ মোটামুটি পিটাই হয়েছে ঠিকই। তবে গ্লোবালি অল ওয়ার্ল্ড জুড়ে যে ইন্ডেক্সগুলো যেমন হয়েছে তার থেকে কিন্তু তুলনামূলক ইন্ডিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো একটু কম ডাউনফল দেখা গেছে। নিফটি অটোতে তো ট্যারিফ বসেই রেখেছে, তো নিফটি অটোতে পিটাই চলবে, এটা নর্মাল ব্যাপার। ফাইন্যান্সিয়াল সার্ভিস ভালো পারফরমেন্স করেছে, এফএমসিজি ঠিকঠাক ছিল। ঠিক আছে, আইটি সেক্টরও এখন পিটাই চলবে, যেটা আমি বলেও রেখেছিলাম। মিডিয়া তো অলরেডি পিটাই চলছে, মেটালেও ট্যারিফ বসিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, ফার্মা সেক্টরে আবার আজকে ডোনাল্ড ট্রাম্প একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে ফার্মার ট্যারিফটা তো বসায়নি, এবার ফার্মার ট্যারিফও উনি বসাতে চলেছেন, এইরকম একটা খবর আজকে দিয়েছে। যার কারণে ফার্মা স্টকগুলো আজকে পিটাই হয়ে গেছে। আবার পিএসইউ ব্যাঙ্কও মোটামুটি 2.5% ডাউন। মোটামুটি সব জায়গায় নেগেটিভই ছিল। ঠিক আছে, কিছু কিছু জায়গায় পজিটিভ ছিল, বাকি সমস্ত জায়গায় নেগেটিভই ছিল। যার কারণে আজকে প্রত্যেকের পোর্টফোলিও নেগেটিভই ছিল। এটা আর নতুন করে বলার কিছু নেই। তবে যেটা আমি বললাম, মানে ওয়ার্ল্ড ওয়াইজ জুড়ে যেমনভাবে সমস্ত মার্কেট যেমনভাবে পড়েছে, তেমন কিন্তু আমাদের মার্কেট ততটা ক্র্যাশ হয়নি যতটা সবাই আশা করছিল। তো দেখুন, আমাদের মার্কেটের পজিটিভিটি যেটা ছিল সেটা হচ্ছে ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি মোটামুটি সেটা কন্ট্রোলেই ছিল। এখন সন্ধ্যের পর একটু বেড়েছে, তবে কন্টিনিউয়াসলি নিচেই আছে। তো এদিকে মোটামুটি ইন্ডিয়ান রুপিস ডলারের তুলনায় একটু মজবুত হচ্ছে, এইদিকে একটা পজিটিভ সংকেত অবশ্যই ছিল। নেক্সট সব থেকে বড় পজিটিভ সংকেত যেটা, সেটা হচ্ছে ক্রুড অয়েল এখন পর্যন্ত বাপরে বাপ
প্রায় 8% আজকেও ক্র্যাশ, এবং ব্র্যান্ড ক্রুড মোটামুটি 64-তে পৌঁছে গেছে, এবং মুরবান ক্রুড 66, WTI ক্রুড 60। তার মানে ক্রুডেও কিন্তু ভয়ানক ক্র্যাশ হয়েছে, যেটা আমাদের জন্য একটা পজিটিভ লক্ষণ। কেন? তার কারণটা হচ্ছে, দেখুন, ইন্ডিয়াই হচ্ছে একমাত্র ইম্পোর্ট করে সব থেকে বেশি, সেটা হচ্ছে ক্রুড অয়েল। ঠিক আছে, মানে ক্রুড অয়েল সব থেকে বেশি যে ইম্পোর্ট করে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার কাছে এই ক্রুড অয়েল যত সস্তা হবে তত ইন্ডিয়ার কাছে ভালো, এবং তার সাথে সাথে আরও সেকেন্ড মানে ক্রুড অয়েল সস্তা হলে তো একটা পজিটিভ দিক হয়েই গেল। এবার ক্রুড অয়েল আমরা যখনই কিনি তখন সেটা কিসের এগেনস্টে কিনি? সেটা হচ্ছে ডলারের এগেনস্টে কিনি। ঠিক আছে, তো মোটামুটি মানে $64 চলছে এখন ক্রুড অয়েল, $64.45 এক ব্যারেল ক্রুডের দাম। ঠিক আছে, এবার $1 দাম কত সেটা দেখালাম। এবার এই ডলার প্রাইসও যতটা কমবে, তার মানে ক্রুড অয়েলটাও সস্তায় পেলাম, তার সাথে সাথে ডলার প্রাইসটাও এখন ধীরে ধীরে সস্তা হচ্ছে। তাহলে দুদিকেই কিন্তু পজিটিভ সংকেত। এই জিনিসটা কিন্তু দুর্দান্ত একটা পজিটিভিটি ক্রিয়েট করে আমাদের মার্কেটের জন্য। ঠিক আছে, দেখুন, আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রচুর অনেক কিছুই হয়। আপনি যতটা ভাববেন তার থেকে কখনো কখনো বেশি হয়, আবার আপনি যেটা ভাববেন তার উল্টোটাও হয়। হ্যাঁ, আবার আপনি যেটা ভাববেন সেটাও কখনো কখনো হয়। তাই জন্য মার্কেটের মতোই কাজ করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা প্রত্যেকে ভয় পেয়ে গেছেন, প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছেন এবং প্যানিক হয়েছেন। অনেকে হয়তো কেনাকাটিও করেননি, বলে দিচ্ছি। তার কারণ কেন? যে এখন মার্কেট আরও হয়তো 20,000-এ যেতে পারে, 18,000-এ যেতে পারে, কেউ বলবেন হয়তো 17,000-এ যেতে পারে, কেউ বলবেন মার্কেট পুরো জিরো হয়ে যেতে পারে। অনেকেরই মত, যার ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, আমি আমার ব্যক্তিগত ধারণা যদি বলি, তাহলে আজকের দিনটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ ছিল। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে এই পজিটিভ পয়েন্টগুলো দেখে আমি একটা প্রেডিক্ট করেছিলাম, সেটা ভুল হয়েছি, সেটা ঠিকই, কিন্তু সবসময় তো 100% শিওর হয় না সবাই। তো আজকে আমার প্রেডিকশান ভুল হয়েছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এটা মার্কেটের উপরে তো আর আমার প্রেডিকশান হয় না। যাই হোক, তো মোটামুটি এই দুটো দিক কিন্তু আমাদের ইন্ডিয়ান বাজারের জন্য দুর্দান্ত পজিটিভ। এবার এই যে ইউএস মার্কেটটা যেভাবে ক্র্যাশ হয়েছে, এই ইউএস মার্কেটটাও মানে সন্ধেবেলা একটা ইউএসের একটা ডাটা এসছে, সেই ডাটাটা মোটামুটি একটু ইউএস মার্কেটকে রিকভারি করার মতো একটা হয়তো সুযোগ থাকলেও থাকতে পারতো, কিন্তু ডাটাটা যখন চলে আসে তারপরে আরোই কিছু করার নেই। সেই ডাটাটা কি দেখবেন? ডাটাটা কি এসছে? প্রিভিয়াস কত ছিল? 4.1, এক্সপেকটেশন কত ছিল? 4.1, এসছে কত অ্যাকচুয়াল? 4.2। ভালো না খারাপ? অবশ্যই খারাপ ডাটা। মানে এই ডাটাটা যদি একটু ভালো আসতো তাহলে ইউএস মার্কেটটা কিছুটা হলেও রিকভারি করার একটা চান্স ছিল, কিন্তু সেটা হলো না। এবার প্রিভিয়াস ডাটাতে দেখাচ্ছি, প্রিভিয়াস হিস্টোরি কি বলছে। আচ্ছা, এটা কি ডাটা? এটা হচ্ছে ইউএস আনএমপ্লয়মেন্ট ডাটা, মানে কত লোক তাদের চাকরি হারিয়েছে, সেটা বেশি না কম। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখন এই কোয়ার্টারে চাকরি একটু বেশি হারিয়েছে, আগের কোয়ার্টারেও চাকরি বেশি হারিয়েছিল। ঠিক আছে, মানে আগের মাসে, প্রত্যেক মাসে আসে ডাটাটা। ঠিক আছে, তাহলে এবার কি, এটাও একটা নেগেটিভ সংকেত হলো। তো এই ডাটাটা মোটামুটি সন্ধ্যেবেলা এসছে, দেখতেই পাচ্ছেন। আজকে 4 এপ্রিল 2025 মার্চ, সন্ধ্যেবেলা এই ডাটাটি এসছে, এবং এই ডাটা তারপরে ইউএস মার্কেট ওপেন হয়। মানে ওপেনিংটা নেগেটিভ হলেও তারপরে রিকভারি করার কিছুটা সুযোগ থাকলেও থাকতে পারতো এই ডাটাটার জন্য, কিন্তু এই ডাটাটাও নেগেটিভ। তার মানে ইউএসের দিকে চারিদিকে নেগেটিভ। তার সাথে সাথে এখন চায়না উল্টো ট্যারিফ বসিয়ে দিল। এরপর বাকি কোন দেশ কোথা থেকে কি বসিয়ে দেবে, কবে বসাবে না বসাবে, সেই সমস্ত কিছু দেখতে হবে, আমাদের নজর রাখতে হবে। এর ওপরেই এখন মার্কেট নির্ভর করবে কোন দিকে যাবে না যাবে। ঠিক আছে, দেখুন, গ্লোবালি যখন এরকম চারিদিক নেগেটিভ থাকে, তখন আপনি কখনোই ভাববেন না যে আপনার মার্কেট দুর্দান্তভাবে দৌড়াবে, কিন্তু আপনার মার্কেটের জন্য পজিটিভ কী জিনিস আছে সেগুলো আপনাকে দেখতে হবে।
এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি, তাহলে আমি আমার দিক থেকে ইন্ডিয়ান মার্কেটে আমি এখন মোটামুটি দেখতে পাচ্ছি না কিছু নেগেটিভিটি সেইভাবে ইন্ডিয়ান মার্কেটে দেখা যাচ্ছে না। কারণ ইন্ডিয়ান মার্কেটে পজিটিভিটি আছে, সেটা হচ্ছে Q4 রেজাল্ট। তার সাথে সাথে পজিটিভিটি কী আছে, সেটা হচ্ছে ক্রুড অয়েল এবং তার সাথে সাথে ডলার প্রাইস। এগুলো পজিটিভ সংকেত দিচ্ছে আমাদের মার্কেটের জন্য। এবং Q4 রেজাল্টগুলোও কিছু কিছু বড় কোম্পানি তাদের Q4 রেজাল্টের হাইলাইট দিয়ে দিয়েছে, হাইলাইটেও রেজাল্ট খুব ভালো এসছে, মানে ভালো দেখাচ্ছে, এক্সপেকটেশন আছে যথেষ্ট ভালো আসবে। সুতরাং সেদিকেও একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই পজিটিভ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের মতামত, এক একজনের মতামত এক এক রকম হতেই পারে, আমার সাথে কারোর মতামত মিল নাও খেতে পারে, সেটা পরের কথা। সবার মতামত যে একই হবে সেটা কখনোই না হতে পারে। সুতরাং এই রকম সিচুয়েশানে আমি মনে করি যে এই রকম সিচুয়েশানে কোনো রকম প্যানিক না হয়ে নিশ্চিন্তে অ্যাকুমুলেট করার সময় এটা। ভালো ভালো কোম্পানি, দারুণ দারুণ অপরচুনিটির মধ্যে এর আগেও একবার এসেছিলো, আবার কিন্তু সুযোগটা আসছে। এই সুযোগটা যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার জন্যই ভালো। কিন্তু এই সিচুয়েশানে যারা ভয় পেয়ে যাবেন, কিছু করার নেই, আবার সেই টপে গিয়ে কিনতে হবে তাকে। এই নিচের লেভেল হয়তো বা নাও আসতে পারে, হয়তো। এবার এটা মার্কেট, এখানে সব কিছুই হতে পারে। হ্যাঁ, এবার আপনি এটা বলতে পারেন যে দাদা মার্কেট তো রিকভারি হচ্ছে না, তাহলে কি এই রেঞ্জের মধ্যে থাকবে এই বছরটা? সেটা হতে পারে, না হওয়ার কিছু নেই। কারণ মার্কেট করোনার পর থেকে যেভাবে দৌড়েছে, এখন কারেকশান হয়ে সেম একটা রেঞ্জের মধ্যে থাকতেই পারে একটা বছর। এটাকে বলে টাইম কারেকশান। সেই টাইম কারেকশান হতেই পারে এখন, না হওয়ার কিছু নেই। মার্কেট যদি কন্টিনিউয়াসলি এরকম দৌড়াতেই থাকে কন্টিনিউয়াসলি, তাহলে তো প্রত্যেকেই স্টক মার্কেটে আসবে, টাকা লাগাবে এবং লং টাইমে গিয়ে দারুণ একটা রিটার্ন জেনারেট করে ফেলবে। তাহলে লস কে খাবে আর কে, মানে কেউ তো ছেড়ে যাবে না মার্কেট। তো মার্কেট সবসময় মানে যারা ভীতু ইনভেস্টার, রিটেল ইনভেস্টার বলতে পারেন, যারা ভীতু, তাদেরকে বের করার সবসময় চেষ্টা করে এবং ভবিষ্যতেও করবে। প্রচুর প্যানিক তৈরি হবে, সেই প্যানিকে মানে লাস্ট পর্যন্ত যারা টিকে থাকবে তাদেরই আসল জিত হবে। তো দেখুন, আজকে এই মার্কেট এতটা নেগেটিভিটির পিছনে আরও একটা কারণ তো অবশ্যই আছে, সেটা দেখিনি। সেটা হচ্ছে এফআইস ডিআইসের ডাটা। তো এফআইস সেলিং করছিল, আজকেও সেল করেছে 3,400 কোটি টাকা মোটামুটি নেট সেলিং করেছে। ডিআইসও আজকে সেলিং করেছে। তাহলে মার্কেটটা যে রিকভারি করবে, নিচে ডাউন হলো, তারপরে যে রিকভারি করবে আমাদের মার্কেট, সেটা কি করে করবে? আমাদের ডিআইসের কাছ থেকেও আমরা আজকে রেসপন্স পাইনি। তো ঠিক আছে, ডিআইসের কাছ থেকে কন্টিনিউ আমরা রেসপন্স অনবরত পেয়ে যাচ্ছি। তাহলে একদিন ডিআইসের কাছ থেকে রেসপন্স না পেলেও সেটা আমাদের কাছে কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে আজকে এফআইস যেভাবে সেলিং করছিল, ডিআইস বাই করে নিচ্ছিল, মার্কেটটাও স্টেবল ছিল। এবার যেখানে দুজনই সেল করবে সেখানে তো কিছু করার নেই, সেখানে একটু মার্কেট নেগেটিভিটি কাজ করবেই। তো বুঝতে পারলেন আজকের মার্কেটের যে নেগেটিভিটিটা সেটা কেন হলো? মানে আজকে ফুল অ্যাটাক করেছে সবাই নিচের দিকে অ্যাটাক করেছে, যার কারণে আজকে এতটা নিচে পড়েছে। কিন্তু এই অ্যাটাকটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে পাবলিকগুলো আবার রি-এন্ট্রি করেছিল, তাদেরকে একটু বের করানোর চক্রান্ত চলছে। তাদেরকে একটু আবার বের করিয়ে, বা ধরুন মনে করুন যে আপনার মধ্যে প্রচুর ভয় তৈরি করে, মানে আপনি এখন ভাবছেন হয়তো মার্কেট 20,000-এ চলে যাবে, 18,000-এ চলে যাবে, 17,000-এ চলে যাবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা চলছে। তো এইরকম চিন্তাভাবনা চলছে, তার মানে আপনার হাতে ধরুন টাকা রাখা আছে, আপনি কোনো শেয়ার বাই করেননি এখন, ঠিক আছে। এবার আপনি তো জানেন যে মার্কেট 20,000, 18,000-এ আসবে, তখন আপনি কেনাকাটিটা করবেন, এই কারণে বসে আছেন। হয়তোবা সেই জায়গাটায় না আসে, এই জায়গাটাই কিছুদিন স্টেবল থেকে হয়তো মেরে দিল একটা রকেট, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তাহলে আপনি কি এই নিচের লেভেলে ইনভেস্টটা করতে পারলেন? কেন পারলেন না? এই প্যানিকের জন্য। মানে এই যে আপনার
মাইন্ডের মধ্যে যে ঘোরাফেরা করছে এখন, মার্কেট এত নেমে যাবে, এত নামবে, এত ক্র্যাশ হবে। দেখুন, হতে তো অনেক সব কিছুই হতে পারে। কতটা মার্কেট নিচে যাবে, কতটা ওপরে যাবে, সেটা পৃথিবীর কেউ জানে না। এক জানে ভগবান, আর একজন মিথ্যা কথা যে বলছে সে। সুতরাং আমিও জানি না। তো মোটামুটি রাইট কোম্পানির স্টক আপনার পোর্টফোলিওতে যদি থাকে, তাহলে আমার মনে হয় চিন্তা করার কোনো ব্যাপার নেই এবং অ্যাকুমুলেট করার সঠিক সময় এটা। তো সমস্ত পজিটিভিটি নেগেটিভিটি কী আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম, লজিকগুলো শেয়ার করলাম। লজিকের সাথে কারোর মতামত মিল নাও খেতে পারে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।